আচ্ছা, এর আগের দিন আমরা চলতড়িতের কয়েকটা পার্ট দেখেছি, ঠিক আছে, বা কয়েক কিছু নিয়ে আলোচনা করা হয়েছিল। দিয়ে দেখো কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্র আমরা কি দেখেছিলাম আর একটু দেখো আজকে যেটা শুরু হবে ফার্স্টে, সেটা হচ্ছে তড়িৎচালক বল। তার আগে আগের দিন যেটা হয়েছিল সেটা নিয়ে একবার আলোচনা করে নিই। আগের দিন যেটা হয়েছিল কি কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্রের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা কি দেখেছিলাম, F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কি ছিল Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা দেখেছিলাম। তারপরে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে, এগুলো আমরা দেখেছিলাম। আজকে দেখো এখানে আর একটা জিনিস নিয়ে আলোচনা করব। এই কুলম্বের যে সূত্র, কুলম্বের সূত্রের এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে কি কিছু অঙ্ক আসতে পারে, ঠিক আছে। সেই অঙ্ক কীরকম অঙ্ক আসতে পারে সেটা আমি নিয়ে একটু আলোচনা করি। দেখো কুলম্বের সূত্রে আমরা দেখেছি যে দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কি আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক হয়, আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক হয়, তাই তো। তাহলে এখান থেকে যদি এরকম বলে দেয় যে দুটো আধান, সেই দুটো আধানের পরিমাণ একই রেখে তাদের দূরত্বটা যদি ডবল করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে, বা বলটা এখন যে বলটা ক্রিয়াশীল হবে সেই বলের মান কত হবে। দেখো তাহলে যদি এরকম কেস বলে, তাহলে এখানে আমরা সবসময় সিজিএস পদ্ধতিতে বার করব। সিজিএস পদ্ধতিতে এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের যে সূত্র, সেই কুলম্বের সূত্র কি ছিল, যে এফ ইকুয়াল টু এটা ছিল, দেখবে Q1 Q2 বাই কত আর স্কোয়ার। তুমি ধরে না দুটো আধান কি Q1 Q2 আছে, সেই আধান দুটোর পরিবর্তন না করে তাদের দূরত্বটা কি যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে তখন ক্রিয়াশীল বলের মান কত হবে। তাহলে তুমি ধরে নাও ফার্স্টে দূরত্ব কত আর, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু কোনটা হবে, এইটা হবে। এবার দূরত্বটা দ্বিগুণ মানে এখন যদি দূরত্বটা কত হয়ে যায়, 2r হয়ে যায়, তাহলে 2r হয়ে গেলে দেখো এখন যে ক্রিয়াশীল বল সেটা তুমি ধরে নাও কত এফ ড্যাশ। তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কত হবে, দেখো Q1 Q2 বাই দূরত্বটা কি 2r, তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে দেখো এটা কি হয়ে যাবে 4r স্কোয়ার। তাহলে এটা দেখো হয়ে যাবে কত হয়ে যাচ্ছে 1/4 ইন্টু Q1 Q2 বাই কত আর স্কোয়ার, ঠিক আছে, এটা হবে। তাহলে দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কত f/4, অর্থাৎ দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব, সে মধ্যবর্তী দূরত্বটা যদি দ্বিগুণ হয়, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কি আগে যা ছিল তার কি 1/4 অংশ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ 4 ভাগের কি 1 ভাগ হবে। আবার যদি এরকম বলে যে দূরত্বটা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে অর্ধেক হলে কি হবে, দেখো দূরত্বটা যদি অর্ধেক হয় তাহলে তখন দূরত্ব আর এর জায়গায় আমরা কত লিখবো r/2। তাহলে তখন ইকুয়েশনটা কি আসবে, সেটা তুমি ধরে নাও কত এফ ডবল ড্যাশ। এফ ডবল ড্যাশ ইকুয়াল টু কত আসবে, তখন Q1 Q2 বাই দেখো r/2 তার স্কোয়ার, তাহলে এটা দেখো আর স্কোয়ার বাই 4, তাহলে এটা কি উপরে উঠে গেল, তাহলে এটা দেখো কি হবে 4 ইন্টু এফ। অর্থাৎ দুটো আধানের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা যদি কি করা হয়, অর্ধেক করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কি 4 গুণ হয়ে যাবে। আবার যদি এরকম বলে যে দুটো আধান, সে আধানের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা একই রেখে তাদের যে আধান, সে আধানটাকে দ্বিগুণ করে দেওয়া হলো, অর্থাৎ আগে যে পরিমাণ আধান ছিল সে আধান দুটোকে কি করে দেওয়া হলো, দ্বিগুণ করে দেওয়া হলো। তাহলে তখন কীরকম হবে, আধান যদি দ্বিগুণ করে দেওয়া হয়, অর্থাৎ Q1 যেটা, সেটা তুমি ধরে নাও কত হয়ে গেল 2Q1 হয়ে গেল, আর Q2 যেটা, সেই Q2টা যদি কত হয়ে যায় 2Q1 হয়ে যায়, তাহলে তখন কি হবে, তাহলে দেখো তখন এটা আসবে, তখন যে ক্রিয়াশীল বল সেটা তুমি ধরে নাও এফ ট্রিপল ড্যাশ। তাহলে এটা কি হবে, দেখো এটা হয়ে যাবে 4, মানে এটা Q1 এর জায়গায় কত হয়ে যাবে 2Q1 ইন্টু 2, এটা 2Q2, তাহলে 2Q2 বাই কত আর স্কোয়ার। দূরত্বটা কি একই আছে, আমি কি করে দিয়েছি, আধান যেগুলো আছে সেই আধানগুলোকে কি দ্বিগুণ করে দিয়েছি। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো 4 ইন্টু Q1 Q2 বাই কত আর স্কোয়ার, এরকম হয়ে যাবে। আবার যদি বলে দেয় যে আধানগুলোকে কি অর্ধেক করে দেওয়া হলো, তাহলে তখন Q1/2 হয়ে যাবে, আর ওটা Q2/2 হয়ে যাবে, তাহলে তখন দেখো ওটা কত আসবে f/4 চলে আসবে। আবার যদি এরকম বলে যে কোনো দুটো আধান আছে, সেই আধান দুটোকে দ্বিগুণ করে দেওয়া হলো, আর দূরত্বটাকেও কি দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে। তাহলে দেখো যদি বলে আধান দুটোও দ্বিগুণ করা হলো, আর দূরত্ব যেটা, সেই দূরত্বটাও দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে তখন কীরকম হবে। তাহলে দেখো আধান দ্বিগুণ মানে Q1 ইকুয়াল টু কত হবে 2Q1, আর Q2 যেটা, Q2 ইকুয়াল টু কত 2Q2 হয়ে গেল। আর দূরত্ব যেটা, সেই দূরত্বটাকে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ r
এর যে ভ্যালু সেই আরটা এখন কি হয়ে গেছে 2r হয়ে গেছে। তাহলে ফার্স্টে ক্রিয়াশীল বল F, এটা কত হবে আমরা জানি Q1 Q2 বাই কত হয় r²। এবার যদি আধানগুলো দ্বিগুণ আর দূরত্বটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে ক্রিয়াশীল বল তুমি ধরে নাও কত F ড্যাশ। তাহলে F ড্যাশের ভ্যালু কত হবে দেখো 2Q1 ইন্টু 2Q2 বাই কি হয়ে যাবে 4r²। 2r² তার স্কোয়ার করলে কি হয়ে যাবে 4r² হয়ে গেল। তাহলে এটা দেখো আলটিমেট এই 2 এটি কেটে গেল। তাহলে দেখো Q1 Q2 বাই কত r²। তাহলে দেখো F ড্যাশটা কার সঙ্গে সমান হচ্ছে, F এর সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ দুটো আধান, সে আধানের পরিমাণটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় আর তাদের দূরত্বটাও যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কি আগে যা ছিল তাই থাকবে। ঠিক আছে। আর একটা বলতে পারে যে আধান দুটোকে দ্বিগুণ করে দেওয়া হলো আর দূরত্বটাকে কি অর্ধেক করে দিল, তাহলে তখন কীরকম হবে দেখো Q1 Q2 ওগুলাকে কি দ্বিগুণ করা হয়েছে আর দূরত্বটাকে অর্ধেক করা হয়েছে, অর্থাৎ দূরত্বটা কত r/2 যদি করে দেওয়া হয়, তাহলে দেখো F, সে ফার্স্টে F ইকুয়াল টু কত হবে Q1 Q2 বাই r²। এবার এখন যে ক্রিয়াশীল বল সেটা তুমি ধরে নাও কত F ড্যাশ। তাহলে F ড্যাশের ভ্যালু কত হবে দেখো 2Q1 ইন্টু 2Q1 বাই কি হবে দূরত্বটা এখানে কি করা হয়েছে অর্ধেক করা হয়েছে। তাহলে দূরত্ব অর্ধেক মানে কত হয়ে যাচ্ছে দেখো r/2 তার স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে r²/4। তাহলে এখানে 4টা চলে গেল। তাহলে এটা কি হবে দেখো 8 ইন্টু কত হবে F হবে। অর্থাৎ দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটা যদি কি করা হয় অর্ধেক করে দেওয়া হয় আর আধান দুটোকে কি করা হয় দ্বিগুণ করা হয়, তাহলে যে ক্রিয়াশীল বল সেই ক্রিয়াশীল বলটা কি হয়ে যাবে 8 গুণ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এরকম টাইপের অঙ্ক কুলম্বের সূত্র থেকে আসতে পারে, ওই জন্য তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে। এরকম টাইপের আমি যে কটা বললাম এই কটা মনে রাখলেই হবে। ঠিক আছে। এইবার আমরা দেখব কি তড়িৎচালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি দেখো, তড়িৎচালক বলের ডেফিনেশন বা এটা বোঝার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখো। ধরো এরকম দুটো আমরা পাত্র নিয়েছি, একটা বড় পাত্র বা দুটো সমান পরিমাণে পাত্র নাও, উচ্চতার দিক থেকে যে একটা এটা ধরো এতদূর পর্যন্ত জল আছে এই পাত্রটায়, আর এই পাত্রটায় কি আছে এতদূর পর্যন্ত জল আছে। ঠিক আছে। এইবার এই যে দুটো পাত্র, সেই পাত্রটাকে যদি আমরা একটা নল দিয়ে যুক্ত করে দিই, তাহলে তখন কি হবে দেখো এই পাত্র থেকে এই পাত্রে জল যাবে, তাই তো? কেন যাবে? কারণ তাদের মধ্যে কি একটা উচ্চতার পার্থক্য আছে। তাহলে উচ্চতার যদি পার্থক্য থাকে তাহলে ওই দুটো পাত্রের মধ্যে জলের চাপ যেটা, সেই চাপের কি একটা পার্থক্য থাকবে। এবার এখানে চাপ যেটা, সেই চাপ এক ধরনের কি শক্তি। তাহলে দেখো এখান থেকে এই ধরো এইদিকে কি একটা শক্তি বা একটা কি বল কাজ করবে, তাই তো? এবার দেখো আমরা যখন বিভবের ডেফিনেশন বা বিভব পড়েছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে বিভবকে জলের যে তল, সে জলের তলের সঙ্গে কি আমরা কল্পনা করতে পারি। এবার ধরো যে একটা ব্যাটারি কি, ব্যাটারি হচ্ছে একটা উচ্চ বিভব আর নিম্ন বিভব যুক্ত দুটো পাত্র। তুমি ধরো নাও এই একটা তুমি পরিবাহী বস্তু নিয়েছে, এটা উচ্চ বিভবে আছে আর এটা নিম্ন বিভবে আছে। এবার এই উচ্চ বিভব আর নিম্ন বিভবকে যদি আমি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে তখন কি হবে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে দেখো আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয় এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা কি বল বা একটা কি শক্তি কাজ করছে, তাই তো? তাহলে এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যখন আধান যায়, তাহলে যে বলটা বা যে শক্তিটা ক্রিয়াশীল হয় সেটাকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল। তড়িৎচালক বল কি, যে কোনো একটা ব্যাটারি বা কোনো একটা কোষের মধ্যে যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান যায়, তাহলে যে বলের সাহায্যে সে আধানটা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যায়, সেই ক্রিয়াশীল বলটাকে বলা হয় কি তড়িৎচালক বল। ঠিক আছে। এবার এই তড়িৎচালক বলটা কিভাবে তৈরি হয় বা এখানে কেন তড়িৎচালক বলটা থাকলো, দেখো এখানে আমরা এটা উচ্চ বিভব মানে এখানে কি আছে দেখো ধনাত্মক আধান আছে, তাই তো? আর এটা নিম্ন বিভব মানে আমরা ধরে নিচ্ছি কি ঋণাত্মক আধান আছে বা আধানের পরিমাণ কি কম আছে। এইবার দেখো এখানে শুধুমাত্র পজিটিভ চার্জ যদি আমরা রাখি, তাহলে সেই শুধুমাত্র পজিটিভ চার্জটা রাখলে বা রাখতে গেলে আমাদের কি একটা বল প্রয়োগ করতে হবে।
তুমি ধরে নাও ফার্স্টে একটা পজিটিভ চার্জ রেখেছো, তারপরে আর একটা পজিটিভ চার্জকে যদি তুমি ওর মধ্যে রাখতে চাও, তাহলে তখন কি ঘটনা ঘটবে? আগে থেকে যে পজিটিভ চার্জটা আছে সেই পজিটিভ চার্জটা কি করবে, আমি নতুন যে চার্জটা দিতে যাব সেই চার্জটাকে কি করবে, একটা বিকর্ষণ বল দেবে। তাহলে সেই চার্জটাকে যদি আমি দিতে চাই, তাহলে তখন আমাকে কি করতে হবে, ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে কি একটা কাজ করতে হবে। তাহলে যে পরিমাণ কাজ করা হয় সেই পরিমাণ কাজ কি ওর মধ্যে শক্তির উপর সঞ্চিত থাকে। এবার ওই শক্তিটাই কি পরে যখন আমরা ওইটাকে তার দিয়ে যুক্ত করব, সেই শক্তিটা তখন কি তড়িৎচালক বল হিসেবে কাজ করবে। ঠিক আছে, এবার যদি আর একটা তড়িৎচালক বলের ডেফিনেশন আছে, তড়িৎচালক বলের ডেফিনেশন কি, এবার দেখো এখানে এই আধান সবসময় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এবার যদি ধরো আমি একটা আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যদি নিয়ে যাই, তাহলে তখন কি করতে হবে? তাহলে আধান সবসময়, আধান যাওয়ার প্রবণতা কোন দিক থেকে কোন দিকে, যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে একটা আধানকে যদি আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যাই, তাহলে তখন আমাকে কি করতে হবে? সে যেতে চাইবে না, তাহলে জোর করে নিয়ে যেতে হবে। তাহলে জোর করে নিয়ে যাওয়া মানে তার উপরে দেখো একটা কি বল প্রয়োগ করতে হবে, বা একটা ওয়ার্ক ডান বা একটা কৃতকার্য করতে হবে। তাহলে যে পরিমাণ কৃতকার্য করা হবে সেই কৃতকার্যটাই কি হবে, ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। সেই স্থিতিশক্তিটাই যখন আমরা ওটাকে তার দিয়ে যুক্ত করব, তখন ওই স্থিতিশক্তিটাকে কি গতিশক্তিতে রূপান্তরিত হবে, বা ওই যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা তখন কি করবে, সে আধানটাকে একটা দিক থেকে অন্য একটা দিকে নিয়ে যাবে। তাহলে এখানে তড়িৎচালক বলের আর একটা ডেফিনেশন এইভাবে দেওয়া হয়, যে কোনো একটা একক আধানকে কোনো একটা তড়িৎ কোষের বা কোনো একটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করা হয় বা ওর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, সেটাকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে দেখো তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা কি হচ্ছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বাই কি আধান, তাই না? এখানে কি করছে, একক আধানকে আমরা নিয়ে যেতে যে পরিমাণ কি করতে হচ্ছে কার্য, বা ওর মধ্যে যে পরিমাণ কি শক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে এখানে দেখো ইএমএফ, সেই ইএমএফ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সঞ্চিত শক্তি, সঞ্চিত স্থিতিশক্তি বা তড়িৎ শক্তি বাই কি হচ্ছে, বাই হচ্ছে আধান, তাই না? তাহলে এটা হচ্ছে কি তড়িৎচালক বলের ইকুয়েশন বলতে পারো। এবার দেখো এখানে সঞ্চিত শক্তি, সেই শক্তির যদি আমরা একক বার করি বা একক লিখি, শক্তির একক এসআই পদ্ধতিতে কি হয় জুল, আর আধানের একক কি হবে কুলম। তাহলে দেখো জুল বা কুলম, এর আগে আমরা সেটা দেখেছি কি ভোল্ট। তাহলে দেখো তড়িৎচালক বল সেটার যে একক, সেই এককটা কি হবে ভোল্ট হবে বা ভোল্ট। আবার এর আগের দিনে আমরা দেখেছি যে বিভব প্রভেদ বা বিভব, সেই বিভবের একক কি ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে তড়িৎচালক বল আর বিভব, সেই বিভবের যে একক সেই উভয়ের একক কি হচ্ছে ভোল্ট। এবার যদি এখানে 1 ভোল্ট বিভব তড়িৎচালক বল বলতে কি বোঝে, তাহলে তখন আমরা কি লিখব, যে একটা একক আধানকে বা 1 কুলম তড়িৎ আধানকে যখন আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিয়ে যাব, সেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিয়ে যেতে যদি আমাকে 1 জুল পরিমাণে কাজ করতে হয়, তাহলে তখন ওই যে কোষটা তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা তখন কত হবে 1 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে 1 ভোল্টের ডেফিনেশন বা তড়িৎচালক বলের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে। আর একটা দেখো তড়িৎচালক বল আর বিভব পার্থক্য বা বিভব, তাদের মধ্যে কি একটা নির্দিষ্ট সম্পর্ক আছে, তাদের মধ্যে যেমন একটা কি সিমিলারিটি আছে, আবার বা সাদৃশ্য, আবার কি কিছু বৈসাদৃশ্যও আছে। তাহলে সেই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি কি আছে এটা আমি পরে আলোচনা করব। তাহলে এখানে তড়িৎচালক বল যেটা, সেই তড়িৎচালক বলের ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে, এবং তড়িৎচালক বলটা কি তার যে একক, সেই এককটা মনে রাখবে। এবং এর যদি মাত্রা বলে, তাহলে মাত্রা কি হবে, তাহলে দেখো মাত্রা এটা হবে যে সঞ্চিত শক্তি, শক্তির মাত্রা কি হয়, শক্তির মাত্রা হয় m² (10⁻²) আর এটা কি কুলম, এটা কি আধান, আধানের যে মাত্রা, সেই আধানের মাত্রা হয় আইটি। এখানে আইটা কি ওটা একটু পরে আমরা আলোচনা করব। তাহলে এর যে মাত্রা, সেই মাত্রা হবে দেখো mL²(10⁻³ আইটি কত -1। তাহলে এইটা হবে কি ইএমএফ বা তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের মাত্রা। এটা ভালো করে মুখস্থ করে রাখবে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি প্রবাহ মাত্রা বা কারেন্ট। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রবাহ মাত্রা বা কারেন্ট। দেখো প্রবাহ মাত্রা হচ্ছে
যে কোনো একটা পরিবাহী তার বা যে কোনো একটা বস্তু, সে বস্তুর একটা জায়গায় থেকে অন্য একটা জায়গায় আধানের যে স্থানান্তর বা আধানের যে গতিশীল অবস্থা সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট। বা আধান একটা জায়গায় থেকে যদি অন্য একটা জায়গায় প্রবাহিত হয় বা যায়, তার তখন সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট যাওয়া বা প্রবাহ মাত্রা যাওয়া। এবার এই ডেফিনেশন কিভাবে দেওয়া হয়, যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি প্রবাহ মাত্রা। দেখো প্রবাহ মাত্রা বা কারেন্ট কিসের মধ্যে দিয়ে যায়, কারেন্ট সাধারণত তারের মধ্যে দিয়ে যায়। তাহলে তার কীরকম হয়, এরকম লম্ব বৃত্তাকার চোঙের মতো হয়। তাহলে দেখো এটা একটা তার, এবার তাহলে এই তারের মধ্যে দিয়ে কি ইলেকট্রন যাচ্ছে, মানে আধান মানে কি, আধান মানে হচ্ছে ধরো পজিটিভ আধান আর কি নেগেটিভ আধান হয়। তাহলে এই তারের মধ্যে দিয়ে কি আধান যাচ্ছে, তাহলে আধান যাচ্ছে মানে কি সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট যাচ্ছে। তাহলে এইবার এইখানে আমরা কি করলাম, একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের বা একটা আমরা ক্ষেত্রফল ধরে নিলাম, এই ক্ষেত্রফলটা হচ্ছে কত ই। তাহলে দেখো আধানগুলো যেহেতু এখানে গতিশীল, তাহলে দেখো একটা নির্দিষ্ট সময়ে এই যে ক্ষেত্রফলটা আছে এ, সেই এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে আধানগুলো কি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান ওই এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে কি প্রবাহ মাত্রা বা কারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো তুমি ধরে নাও এখানে এই যে প্রস্থচ্ছেদ এ, সেই এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান গিয়েছে। তাহলে দেখো টি সময়ে যে আধানটা এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে গিয়েছে সেটা কত কিউ। এবার যদি আমরা ঐকিক নিয়ম বার করি, তাহলে একক সময়ে কত পরিমাণ আধান গিয়েছে, তাহলে একক সময়ে যে আধানটা গিয়েছে সেটা কত হবে কিউ বাই টি। এই একক সময়ের মধ্যে বা একক সময়ে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান যায় সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট বা প্রবাহ মাত্রা। তাহলে এখানে প্রবাহ মাত্রা আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেই আই ইকুয়াল টু কত হবে কিউ বাই টি। ঠিক আছে, তাহলে একক সময়ে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান কি গমন করে বা যায় সেটাকে বলা হচ্ছে কি তার প্রবাহ মাত্রা। এবার দেখো টি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দেখো এখান থেকে আই, সেই আই ইকুয়াল টু কত হবে কিউ হবে। অর্থাৎ কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান যাবে সেটাকে বলা হবে কি তার প্রবাহ মাত্রা। ঠিক আছে, এই প্রবাহ মাত্রা যেটা, এই প্রবাহ মাত্রার একক কি হবে, দেখো এখান থেকে আমরা বার করব প্রবাহ মাত্রা আয়ের একক কি হবে, উপরে আছে কিউ, কিউ এর যদি আমরা এসআই পদ্ধতিতে বসাই তাহলে এসআই পদ্ধতিতে কত সি বা কুলম, আর এটা কি সময়, সময়ের একক কি সেকেন্ড। তাহলে দেখো এখানে কুলম পার সেকেন্ড হচ্ছে কি প্রবাহ মাত্রার একক, এটাকে আরেকটা বলা হয় কি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় কি অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার ইকুয়ালটি কি হচ্ছে কুলম পার সেকেন্ড। তাহলে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। আর এই প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাকে কি মূল রাশি ধরা হয়। দেখো রাশি দুই রকম, প্রাথমিক রাশি আর একটা কি লব্ধ রাশি, বা ওখান থেকে আমরা জানি যে প্রাথমিক একক আর লব্ধ একক। লব্ধ একক কাকে বলে, যে এককগুলা বা যে রাশিগুলা প্রাথমিক রাশির যে একক সেই এককের উপর নির্ভরশীল সেটাকে বলা হচ্ছে কি লব্ধ একক। এর টোটাল 7টা কি প্রাথমিক একক আছে, যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তারপরে দীপন প্রাবল্য, এগুলো আছে। ঠিক একই রকমভাবে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাকে কি মূল রাশি ধরা হয়, এবং ওর যে মাত্রা, সে মাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে দেখো যে কিউ, সেই কিউ এর মাত্রা কি হবে, কিউ এর মাত্রা দেখো আই, আর সময়ের মাত্রা কত টি। দেখো একটু আগে আমরা যখন তড়িৎচালক বলের মাত্রা বার করছিলাম বা করেছি, তখন দেখো কিউ এর জায়গায় কি মাত্রাটা বসিয়েছিলাম আইটি। তাহলে আইটি কিভাবে আসছে, যে কিউ ইকুয়াল আই ইকুয়াল টু কত কিউ বাই টি, তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু আইটি। তাহলে এই যে মাত্রা, এই মাত্রাটা ভালো করে মনে রাখবে। আর এই ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে অঙ্ক দেয় কীরকম, তোমাকে বললো যে একটা তার, সেই একটা তারে তোমাকে বলে দিল যে 3 সেকেন্ডে 300 কুলম কি আধান গেল। কোনো একটা তারের মধ্যে দিয়ে 3 সেকেন্ডে কত আধান গিয়েছে, 300 কুলম। তাহলে ওই তারটার যে প্রবাহ মাত্রা বা ওই তারের যে কারেন্ট বা প্রবাহ মাত্রাটা যাচ্ছে, সে প্রবাহ মাত্রার মান কত হবে, তাহলে দেখো আই, সেই আই ইকুয়ালটা আমরা কত জানি কিউ বাই টি। তাহলে এখানে যে আধানটা প্রবাহিত হয়েছে, সেই প্রবাহিত আধানের পরিমাণ কত 300 কুলম।
আর ওই 300 কুলম আধান যেতে যে সময়টা লেগেছে সেই সময়টা কত 3 সেকেন্ড। তাহলে এটা কত হবে 3, তাহলে এটা দেখো কত হয়ে যাচ্ছে বা এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো এইটা করলে কত আসবে 100, তাহলে এটা কি হবে 100 অ্যাম্পিয়ার। তাহলে কোনো একটা তারের একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 3 সেকেন্ডে 300 কুলম আধান প্রবাহিত হয় তাহলে ওর যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রা কত হবে 100 অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রা এটা ভালো করে মনে রাখবে। আর একটা এখানে প্রবাহ মাত্রা সম্পর্কে যেটা জানার দরকার আছে যে এই যে কারেন্ট, সেই কারেন্ট কোন দিকে প্রবাহিত হয় এটা মনে রাখবে। কোনো একটা জায়গায় বা কোনো একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় প্রবাহ মাত্রা কি তার উল্টো দিকে প্রবাহিত হয়। বা মনে রাখবে যে ধনাত্মক আধান যেদিকে যায় কারেন্ট কি সেই দিকে প্রবাহিত হয় বা কারেন্ট সেই দিকে যায়। এবার দেখো ধনাত্মক আধান কোন দিকে যাবে, ইলেকট্রন যেদিকে যাবে তার উল্টো দিকে, বা ইলেকট্রন কোন দিকে যাবে, ধনাত্মক আধান যেদিকে যাবে তার উল্টো দিকে যাবে। তাহলে এই প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা কোন দিকে যাবে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার উল্টো দিকে হচ্ছে প্রবাহ মাত্রা যাবে। এবার দেখো তাহলে এখানে প্রবাহ মাত্রা যেটা, সেই প্রবাহ মাত্রার কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, অভিমুখ আছে। তাহলে প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট মান আছে, আবার প্রবাহ মাত্রার কি নির্দিষ্ট একটা অভিমুখ আছে। এবার দেখো আমরা জানি রাশি সাধারণত দুই রকমের, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে, যার শুধুমাত্র কি মান আছে বা অনলি ম্যাগনিটিউড এবং কি কোনো রকম দিক বা অভিমুখ নেই। আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশি হচ্ছে যার মান আছে এবং অভিমুখ আছে। এবং ভেক্টর রাশির যদি ভালো করে আমরা ডেফিনেশন বলি তাহলে সেই ভেক্টর রাশি হচ্ছে সেটাই যার মান আছে এবং অভিমুখ আছে, সেই সঙ্গে সঙ্গে ভেক্টরের যে রুলস সেই রুলসগুলো মেনে চলে, সেটাকে বলা কি ভেক্টর রাশি। এবার দেখো এখানে প্রবাহ মাত্রা যেটা আমরা দেখছি সেই প্রবাহ মাত্রার কি নির্দিষ্ট একটা মান আছে, সেই সঙ্গে সঙ্গে কি প্রবাহ মাত্রার একটা কি অভিমুখ আমরা দেখতে পাচ্ছি, তাই না, যে কোন দিকে প্রবাহিত হবে, যে ইলেকট্রন যেদিকে যাবে তার উল্টো দিকে, বা পজিটিভ আধান বা প্রোটন যেদিকে যাবে তার কি সেই দিকে হচ্ছে প্রবাহ মাত্রা যাবে। তাহলে এখানে কি প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট অভিমুখ আছে, কিন্তু অভিমুখ থাকা সত্ত্বেও এবং মান থাকা সত্ত্বেও প্রবাহ মাত্রাকে কি ভেক্টর রাশি বলা হয় না। কেন বলা হয় না, কারণ ভেক্টর রাশি হতে গেলে তার মান অভিমুখ থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে ভেক্টরের যে রুলস সেই রুলসগুলোকে মেনে চলতে হবে। রুলসগুলো কী ছিল বা কি, যেমন হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এসব বিভিন্ন সূত্র আছে বা নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। তাহলে প্রবাহ মাত্রা ওই যে নিয়ম সেই নিয়মগুলো কি মেনে চলে না, ওই জন্য প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও সে কিন্তু কি ভেক্টর রাশি না। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে তোমরা। ওকে, এরপরে যেটা আছে বা এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ওহমের সূত্র। ঠিক আছে, ওহমের সূত্র। দেখো ওহমের সূত্র হচ্ছে, একটু আগে আমরা তড়িৎচালক বল পড়ার সময় দেখলাম যে আধান সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এবার এখানে একটা উদাহরণ দিই, ধরে নাও এ একটা পাত্র আর এ একটা পাত্র, এটাতে এত দূর পর্যন্ত জল আছে, এটাতে এত দূর পর্যন্ত জল আছে, দিয়ে এই দুটোকে যদি আমরা তার দিয়ে যুক্ত করি তা তখন কি হবে, জল এটা থেকে এটাতে যাবে, তাই তো। এবার এইরকমই ধরো আর একটা আমরা পাত্র নিলাম, এবার এই দুটো এই সমান পাত্র, একটা পাত্র এটাতে ভর্তি জল আছে আর এই পাত্রটাই যদি এতটুকু জল না থাকে একবারে ধরো খালি থাকে, এবার এইটা তুমি যুক্ত করে দাও। ঠিক আছে, আগেও তুমি এটাকে যুক্ত করেছিলে, এখনও কি যুক্ত করেছো, এবার এটাতে কি এতদূর পর্যন্ত জল আছে আর এটা থেকে খালি, দুটো যদি ধরো এরকম একটা সিস্টেম তৈরি করা হলো, এরকম একটা সিস্টেম দিয়ে এবার এটাকে আর এটাকে একসঙ্গে আমরা কি ছেড়ে দিয়েছি, মানে মাঝখানে নল দিয়ে যুক্ত করে দিয়েছি। এবার বলো কোন ক্ষেত্রে জল বেশি স্পিডে একটা এই পাত্র থেকে এই পাত্রে যাবে, তাই তো। তাহলে দেখো এই পাত্রে এতদূর জল আছে আর এটা থেকে খালি আছে, তাহলে দেখো এই যে সেকেন্ড যে সিস্টেম বা সেকেন্ড যে চিত্র, সেই চিত্রেতে কী হবে, এই পাত্র থেকে এই পাত্রতে জলটা বেশি স্পিডে যাবে। কেন বেশি স্পিডে যাবে, তাহলে এখান থেকে বেশি স্পিডে যাওয়ার কারণটাকে আমরা কি বলতে পারি, যে এই দুটো পাতের যে জলতলের যে উচ্চতা, সেই উচ্চতার পার্থক্য কি বেশি, তাই না, এখানে আর এখানে পার্থক্যটা কি কম। তাহলে দেখো জলতলের উচ্চতার পার্থক্য যত বেশি হবে তাহলে জলের যে স্পিড সেই স্পিডটা কী হবে তত বেশি হবে। ঠিক একই রকমভাবে
আমরা যদি দুটো পরিবাহী নিই, সেই দুটো পরিবাহীর দুই প্রান্তে যদি ধরো বিভব, এখানে আধান কখন একদিক থেকে অন্য দিকে যাবে, যদি তাদের মধ্যে কি বিভব পার্থক্য থাকে। ঠিক আছে, এবার দেখো দুটো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই দুই প্রান্তের বিভব প্রভেদ দেখো যত বেশি হবে, আধানের যে গতিবেগ, সেই গতিবেগ কী হবে, তত বেশি হবে। এবার দেখো আধানের গতিবেগ বেশি হলে তখন কি প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কি বেশি হবে। কেন বেশি হবে, দেখো প্রবাহ মাত্রা কি, যে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ কি আধান যায়। তাহলে তুমি ধরে নাও এরকম একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়েছো তুমি, তাহলে দেখো এখানে দিয়ে যে আধানগুলো পাস করছে, সেই আধানের ভেলোসিটি বা গতিবেগ যদি বেশি হয়, তাহলে ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি বেশি পরিমাণে আধান যাবে। তাহলে গতিবেগ কখন বেশি হবে, যদি ওই দুটো প্রান্ত, তাহলে দেখো আধান এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে কি এইদিকে আছে তোমার উচ্চ বিভব আর এইদিকে আছে কি নিম্ন বিভব, তাই তো। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভবের পার্থক্য যত বেশি হবে, আধানের গতিশীলতা তত বেশি হবে। আর আধানের গতিশীলতা বেশি হলে কি হবে, প্রবাহ মাত্রা বেশি হবে। তাহলে এখানে ওই ওহমের সূত্রটা হচ্ছে ওই রিলেটেড, যে একটা পরিবাহী, সেই একটা পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো একটা পরিবাহীর যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কী হবে, ওর যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদের সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ বিভব প্রভেদ যত বেশি হবে, প্রবাহ মাত্রা কী হবে, তত বেশি হবে। ঠিক আছে, দেখো আমি এটা লিখতে পারি যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, আর ওই পরিবাহীতে যে প্রবাহ মাত্রাটা যাচ্ছে, সেই প্রবাহ মাত্রাটা যদি আই হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু আই। এটা কখন হবে, যদি ওই পরিবাহীটার উষ্ণতা এবং অন্যান্য যে ভৌত অবস্থা, সেই অন্যান্য ভৌত অবস্থা যদি কি হয়, অপরিবর্তিত থাকে। তাহলে এইটাকেই বলা হচ্ছে কি ওহমের সূত্র। ঠিক আছে, তাহলে এবার দেখো এইখানে এই সমানুপাতিক এটাকে তুলে দিয়ে আমরা সমান নিতে গেলে কি করতে হবে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে এখানে যে ধ্রুবক, সেই ধ্রুবকটা আমি নিয়ে আসলাম কি কে। তাহলে দেখো ভি, সেই ভি ইকুয়াল টু কত, কে ইন্টু আই হলো। ঠিক আছে, বা এখান থেকে দেখো আই, সে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু দেখো হবে ভি বাই কত, কে। তাহলে এখানে কে যেটা, সে কে ইকুয়াল টু কি, কেটা হচ্ছে একটা কি সমানুপাতিক ধ্রুবক, তাই তো। এইবার যদি ধরো এইরকম একটা কেস হয়, যে তুমি দুটো তার নিয়েছো, এ একটা তার এ আর এ একটা তার কি বি, দুটো কি আলাদা উপাদান দ্বারা তৈরি। তুমি ধরে নাও এটা হচ্ছে লোহার তার, আর এটা ধরে নাও কি তামার তার। যে দুটো তার, সেই দুটো তারের দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেই দুই প্রান্তের বিভব প্রভেদ কি সেম। তাহলে দুটো তারের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি সেম হয়, তাহলে দুটো পরিবাহীর যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কি একই হওয়া উচিত, তাই না। কিন্তু বাস্তবে কি দেখা যায়, যে আলাদা উপাদানের তৈরি দুটো পরিবাহী নিয়ে তাদের দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটাকে যদি সেম রাখা হয়, তাহলে তাদের যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কি আলাদা হয়, মানে একই রকম হয় না। তাহলে কেন আলাদা একই রকম হয় না, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, আই, সেই আই ইকুয়াল টু কত, ভি বাই কে। তাহলে দেখো এখানে ওই যে পরিবাহী আমরা নিয়েছি, তাহলে এখানে আমরা কি কে কি ধরেছি, কেটাকে ধরেছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো এখানে ভি ধ্রুবক আবার কেও ধ্রুবক, তাহলে এই ইকুয়েশন অনুসারে দেখলে কি হবে, বা কি হওয়া উচিত, দুটো পরিবাহী যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কি সেম হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে, যে আলাদা আলাদা পরিবাহী নিলে তার প্রবাহ মাত্রা কি সেম হচ্ছে নাকি আলাদা হচ্ছে। তাহলে কিসের জন্য আলাদা হচ্ছে, তাহলে এখানে বিভব প্রভেদটাকে আমরা কি সেম রেখেছি, তাহলে নিশ্চয় কি এর ভ্যালুটা ওই দুটো পরিবাহীর ক্ষেত্রে কি আলাদা। এবার দেখো, তাহলে এখানে আমরা কেটাকে কি ধ্রুবক ধরেছিলাম, অ্যাকচুয়ালি ধ্রুবক বলতে তার মান যেটা, সে মানটা কি সবসময় স্থির থাকবে। কিন্তু কিছু কিছু ধ্রুবক আছে যেটা পার্টিকুলার কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে কি, বা সেই পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। এবার পরিবাহীটা যদি অন্য হয়, বা কোনো যে সিস্টেম, সেই সিস্টেমটা যদি পরিবর্তন হয়, তাহলে তখন সেই ধ্রুবকটা কি পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমরা জানি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, ঠিক আছে, সেই আরটা দেখো কি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কি আর এর ভ্যালু সেম, কিন্তু এখানে কে আমরা ধ্রুবকটা ধরেছি, সেই কে ধ্রুবকটা কি প্রত্যেকটা পরিবাহী, সে প্রত্যেকটা পরিবাহীর ক্ষেত্রে কি সেম হচ্ছে না। তাহলে নিশ্চয় এক একটা পরিবাহীর ক্ষেত্রে
কে এর যে ভ্যালু, সেই কে এর ভ্যালু কি হবে, এক এক রকমের হবে। তাহলে এইখানে এবার আরেকটা জিনিস দেখো, যে তুমি ধরে নাও এখানে যে লোহার তার, সেই লোহার তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা গিয়েছে সেটা কত I1, আর তামার তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা কত I2। এবার দুটো সমান না, সমান না মানে কি, একটা বড় একটা ছোট। তাহলে আমি ধরে নিচ্ছি যে I1টা বড় আর I2টা ছোট। এবার দেখো এখানে দুটো পরিবাহীর বিভব প্রভেদ কি আছে, সেম আছে। তাহলে বিভব ও প্রভেদ সেম, আর কারেন্টের ভ্যালু আলাদা। তাহলে কারেন্টের ভ্যালু আলাদা, তাহলে সেই কারেন্টটার ভ্যালু আলাদা কখন হবে, যদি দুটো পরিবাহীর ক্ষেত্রে কি কে এর ভ্যালুটা কি আলাদা হয়, তাই তো। এবার দেখো যে কে এর ভ্যালু যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে কি প্রবাহ মাত্রাটা কি কম হবে, তাই না। কারণ I = কত V/K, যেহেতু কেটা নিচে আছে, তাহলে এখানে দেখো যে পরিবাহীর ক্ষেত্রে কে এর ভ্যালুটা বেশি সেই পরিবাহীটার প্রবাহ মাত্রা কি কম। তাহলে প্রবাহ মাত্রা কম মানে ওখানে যে আধানটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই আধানটার যে গতি, সেই গতিটা কি কমিয়ে দিচ্ছে বা আধানটাকে যেতে বাধা দিচ্ছে। তাহলে এখানে এই যে কে সমানুপাতিক ধ্রুবক, সেই কে সমানুপাতিক ধ্রুবকটা কি পরিবাহীর যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটাকে কি কমিয়ে দিচ্ছে বা বাধা দিচ্ছে। ওই জন্য পরে এই যে সমানুপাতিক ধ্রুবক, সেই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হচ্ছে কি, বা কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। ইংলিশে বলা হয় কি রেজিস্ট্যান্স বা বাধা বা রোধ। তাহলে দেখো কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর রোধ যত বেশি হবে সেই পরিবাহীটার প্রবাহ মাত্রা কি তত কম হবে, তাই না। দুটো পরিবাহীর এখানে তাহলে প্রবাহ মাত্রা আলাদা কিসের জন্য হচ্ছে, তাহলে তাদের মধ্যে কি একটা রোধ কাজ করছে। তাহলে দুটো পরিবাহীর মধ্যে রোধ আলাদা হওয়ার জন্য তাদের যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কি আলাদা হচ্ছে। এবার কোন পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ মাত্রাটা বেশি হবে, যে পরিবাহীটার কি রোধটা কম হবে তার প্রবাহ মাত্রাটা বেশি হবে, আর যা রোধ বেশি হবে তার প্রবাহ মাত্রাটা কি কম হবে। তাহলে ওই জন্য দেখো এবার কে এর জায়গায় যদি আমরা আর লিখি, তাহলে তখন ওহমের সূত্রের ইকুয়েশনটা কি আসবে, ওহমের সূত্রের ইকুয়েশন সেটা ইকুয়াল টু দেখো ভি ইকুয়াল টু কত IR, ঠিক আছে। তাহলে এখান থেকে পরিবাহী রোধ, সে রোধ আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু দেখা হবে V/I। এবার একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে এই যে রোধ, সে রোধের মানটা কি ধ্রুবক। তাহলে এখান থেকে যদি বলে রোধের ডেফিনেশন কি হবে, রোধের ডেফিনেশন দেখো, বা রোধের সংজ্ঞা আমরা এখান থেকে দিতে পারি যে কোনো একটা পরিবাহীর বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে কি ওই পরিবাহীটা রোধ। দেখো রোধের এখান থেকে আমরা এককও পেয়ে যাবো এই ইকুয়েশন থেকে। তাহলে রোধের একক কি হবে, দেখো আর সমান কত V/I। ভি এর একক কি, ভি এর একক হচ্ছে তোমার ভোল্ট, আর আই যেটা, সেই আই এর একক কি, আই এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখো রোধের একক কি ভোল্ট পার অ্যাম্পিয়ার। এই ভোল্ট পার অ্যাম্পিয়ারকে আবার এই যে ওহমের সূত্র, সেই ওহমের সূত্র অনুসারে এটাকে বলা হয় কি ওহম, ঠিক আছে। তাহলে দেখো রোধের যে একক, সেই রোধের একক কি ওহম, এবং এটাকে এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এটা ভালো করে মনে রাখবে। তাহলে রোধ কি, যে কোনো একটা পরিবাহীর বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হয়, রোধ বলা হয়। সেই রোধটা কি করে, কোনো একটা পরিবাহীর যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কি বাধা দেয়, ঠিক আছে, বুঝে গেল। আবার এখান থেকে দেখো আমরা রোধের যে মাত্রা, সে মাত্রাও পেয়ে যাবো। কিভাবে পাবো, দেখো যে আর ইকুয়াল টু কত V/I। তাহলে ভি এর মাত্রা কি পেয়েছিলাম একটু আগে আমরা দেখলাম, যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ কি একই। তাহলে এখানে ওইটা ছিল মনে হয় যে mL² T⁻³ I কত -1, আর এখানে নিচে কি আছে, I আছে। তাহলে দেখো এটা কি হয়ে যাবে mL² T⁻³ I কত -2। তাহলে এটা হচ্ছে কার মাত্রা, এটা হচ্ছে রোধের মাত্রা বা ওহমের মাত্রা। এটা ভালো করে মনে রাখবো মাত্রাটাও, ঠিক আছে। এইবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো একটা পরিবাহীর যে রোধ, সেই রোধটা কি করছে, যে প্রবাহ মাত্রা, সে প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে। এবং একটা পার্টিকুলার পরিবাহীর ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে এই আর যেটা বা রোধ, সে রোধটা কি ধ্রুবক। এখান থেকে দেখো আরটাকে আমরা ধ্রুবক বলেছিলাম, তাহলে আর ইকুয়াল টু কি ছিল V/I। বা আমরা এখানে ফার্স্টে দেখো আমরা কি দেখেছিলাম, যে V প্রপোর্শনাল টু কত I। তাহলে দেখো এখানে ভি আর আই এর মধ্যে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখো কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর বিভব প্রভেদ যত বেশি হবে তার প্রবাহ মাত্রা কি হবে তত বেশি হবে। তাহলে ভি আর আই এর মধ্যে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা কীরকম হবে, এইদিকে ধরো আমরা ভি নিলাম আর এইদিকে কি আই নিলাম।
ঠিক আছে। তাহলে দেখো প্রবাহ মাত্রা বিভব প্রভেদ যত বেশি হবে প্রবাহ মাত্রা কি তত বেশি হবে, যেহেতু সমানুপাতিক তাহলে যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেটা কি হবে, মূল বিন্দুগামী কি একটা সরলরেখা হবে। ঠিক আছে, তাহলে এখানে এইটা তুমি নাম দিয়ে দাও কি ও, এটা নাম দিয়ে দাও এ, আর এইদিকে একটা লম্ব টেনে দাও, এটা কি বি। তাহলে দেখো ও এ বি একটা কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা কি সমকোণ। ঠিক আছে, আর এগুলো কি হচ্ছে সূক্ষ্মকোণ। এবার তুমি ধরে নাও এখানে এই ও এর যে রেখা, সেই ও এর রেখাটা এখানে কত কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে। এবার এখানে আমরা যদি ধরো ট্যান থিটা বার করি, ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, ট্যান থিটা ইকুয়াল টু হয় দেখো লম্ব বাই কি ভূমি। তাহলে এখানে এইটা যদি থিটা হয় তাহলে এই সূক্ষ্মকোণের রেসপেক্টে লম্ব কোণটা এবি, তাহলে দেখো এটা কি হবে এবি বাই কি, তাহলে লম্ব বাই কি ভূমি, তাহলে ভূমি কোণটা ওবি, তাহলে দেখো এখানে ভূমি হচ্ছে কত ওবি। এবার এখানে দেখো এবি যেটা, সেই এবি এই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি ভি, তাহলে এটা দেখো কি হচ্ছে ভি হচ্ছে। আর এই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি আই নিয়েছি, তাহলে এটাকে আমরা আই দ্বারা যদি প্রকাশ করি তাহলে দেখো একটা ওই ভি আই লেখচিত্র, সেই লেখচিত্রের যে ট্যান থিটা, ট্যান থিটা এটাকে যেটা বলা হয় কি নতি বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো ভি আই লেখচিত্রের যে নতি, সেই নতিটা কি নির্দেশ করছে ভি বাই আই, ভি বাই আই মানে আবার কত দেখো আর। তাহলে দেখো একটা এই ভি আই লেখচিত্র, সেই ভি আই লেখচিত্রের যে নতি বা ট্যান থিটা, সেই ট্যান থিটা এটা কি নির্দেশ করছে, রোধকে নির্দেশ করছে। তাহলে এটা সমানে কি রোধ। তাহলে দেখো এখানে তোমাকে যদি এরকম বলে দেয় যে একটা দুটো লেখচিত্র আছে, এ একটা লেখচিত্র আর এ একটা লেখচিত্র, তাহলে দেখো এটা হচ্ছে একটা পরিবাহীর ক্ষেত্রে আর এটা একটা পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্র। তাহলে দুটো লেখচিত্র তোমাকে এরকম বলে দিল, যেরকম বলে দিল যে একটা হচ্ছে এটা ধরো এ পরিবাহী আর একটা বি পরিবাহী, এদিকে ভি নিয়েছে আর এদিকে কি নিয়েছে আই নিয়েছে। তাহলে এটা হচ্ছে এ পরিবাহী লেখচিত্র আর এটা হচ্ছে কি বি পরিবাহী লেখচিত্র। তোমাকে বললো যে লেখচিত্র থেকে বলো যে কোন পরিবাহীটা রোধ বেশি হবে। তাহলে দেখো কোন পরিবাহীটা রোধ বেশি হবে, আমরা যদি এই বরাবর একটা রেখা টেনে দিই, তাহলে দেখো এই রেখাটা এইটার এখানে ছেদ করেছে, এটার এখানে ছেদ করেছে, তাহলে দেখো দুটোর ক্ষেত্রে প্রবাহ মাত্রা যেটা, সে প্রবাহ মাত্রাটা কি সেম হবে, তাই তো। কিন্তু দেখো বি যে লেখচিত্র বা বি যে পরিবাহীটা, তার ক্ষেত্রে লম্বটা কি বড়, আর এ যে পরিবাহী বা বস্তু, তার ক্ষেত্রে লম্বটা কি ছোট। তাহলে দুটোর ক্ষেত্রে যদি আমরা নতি বার করি বা এই ট্যান থিটা বার করি, তাহলে কোন ক্ষেত্রে ট্যান থিটা বা নতির ভ্যালুটা বেশি হবে, দেখো অবশ্যই বি পরিবাহীটার ক্ষেত্রে বেশি হবে আর এ পরিবাহীটার ক্ষেত্রে কি হবে, কম হবে। তাহলে এরকম যদি দুটো লেখচিত্র বলে দেয় দিয়ে জানতে চাই যে কোন পরিবাহীটা রোধ বেশি হবে, তাহলে যেটা উপরে থাকবে তার রোধটা কি হবে, বেশি হবে। কেন, কারণ তার ক্ষেত্রে কি লম্বর মানটা বেশি বা নতির মানটা বেশি হবে। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এই যে আর এখানে দেখো যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীটা যদি এই লেখচিত্র বা ওহমের সূত্র, সেই ওহমের সূত্রটা মেনে চলে, তাহলে সেই ধরনের পরিবাহীগুলোকে কি বলা হয়, ওহমীয় পরিবাহী। এবং যারা এই লেখচিত্র এবং ওহমের সূত্র মেনে চলে না, তাদেরকে কি বলা হয় কি অওহমীয় পরিবাহী। তাহলে অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্রটা কি দেখো, ওহমীয় পরিবাহী হলে কি এটা এরকম হবে, তাহলে এরকম যদি লেখচিত্র হয় তাহলে এটা কি হবে ওহমীয় পরিবাহী। আর যদি এরকম না হয় তাহলে সেটা তখন কি হবে, তুমি ধরে নাও কোনো একটা পরিবাহী লেখচিত্র এরকম হলো, তাহলে এটাকে কি আমরা ওহমীয় পরিবাহী বলতে পারবো, পারবো না। কেন, কারণ এখানে দেখো যে বিভব পার্থক্যটা, প্রবাহ মাত্রাটা কি বিভব পার্থক্যের সঙ্গে কি সমানুপাতিক না, তখন এটাকে কি বলা হয় অওহমীয় পরিবাহী বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে কি অওহমীয় পরিবাহী। তাহলে এখান থেকে ডেফিনেশন জানতে চাই যে ওহমীয় পরিবাহী কাকে বলে, অওহমীয় পরিবাহী কাকে বলে, এগুলো একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে যারা ওহমের সূত্র মেনে চলে বা ভি সমানুপাতিক আই এই সূত্রটা মেনে চলে, তাদেরকে বলা হয় কি ওহমীয় পরিবাহী। আর যারা ভি সমানুপাতিক আই এই সূত্রটা মেনে চলে না, তাদেরকে বলা হচ্ছে কি অওহমীয় পরিবাহী। এবার আমরা দেখব এই যে রোধটা আমরা পেলাম আর, সেই রোধ কোনো একটা পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহী রোধ
কি বিষয়ের উপর নির্ভর করে? বিষয়ের উপর নির্ভরশীল। দেখো, 1 নম্বর, যে কোনো একটা পরিবাহীর যে রোধ, সেই রোধটা তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সঙ্গে কি সমানুপাতিক হয়। অর্থাৎ যে কোনো একটা পরিবাহীর যে রোধ, সেই রোধটা কি তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, বা আর সমানুপাতিক এল। কিভাবে হচ্ছে বা কেন হয়? তুমি ধরে নাও যে এটা একটা ধরো তার আছে, এটা একটা ধরো বড় তার, আর এটা হচ্ছে একটা কি ছোট তার। এবার রোধ কি? রোধ হচ্ছে কি বাধা। আর তুমি ধরে নাও যে দুটো রাস্তা আছে, এখানে এ একটা রাস্তা, এ একটা রাস্তা। তাহলে এই রাস্তাটা যেটা, আর এই একই ধরনের ধরো দুটো রাস্তাতে কি ভিড় আছে, সেই ভিড়ের মধ্যে দিয়ে কি তুমি যাচ্ছ। তাহলে এখানে যদি তার হয়, তাহলে তারের ক্ষেত্রে কি আমি না গিয়ে কি যাবে, একটা ইলেকট্রন যাবে বা কোনো আধান যাবে। এবার এখানে আর একটা জিনিস মনে রাখবে, যে সাধারণত পরিবাহীর ক্ষেত্রে কি আধান যায়। পরিবাহী কাকে বলে? পরিবাহী হচ্ছে যেসব পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে প্রচুর পরিমাণে যখন মুক্ত ইলেকট্রন থাকবে কোনো একটা পরিবাহীতে, সেই পরিবাহীকে যদি একটা দুই প্রান্তের বিভব প্রভেদযুক্ত কোনো, বা ওই পরিবাহীর দুই প্রান্তে যদি একটা বিভব পার্থক্যের সৃষ্টি করা হয়, তাহলে আধানগুলো কি হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এবার যখনই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, সেখানে অনেক ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে, তাহলে দেখো কোনো একটা রাস্তা বা কোনো একটা দৈর্ঘ্য যত বেশি হবে, একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনের সঙ্গে যে কলিউশন বা সংঘর্ষ, সেই সংঘর্ষ কী হবে, তত বেশি হবে। তাহলে সংঘর্ষ বেশি হলে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে ইলেকট্রনের যে টাইমটা লাগছে, সেই টাইমটা কি বেশি লাগবে। আর যদি রাস্তাটা কম হয়, তাহলে রাস্তাটা কম হলে কি সংঘর্ষটা কম হবে, আর সংঘর্ষ কম হলে কি তার যে বাধা, সেই বাধাটা কি হলো, কম হলো, বা রোধটা কম হলো। তোমাকে একটা রাস্তার অনেকটা ধরো দূরত্ব যেতে হলো, সেখানে ভিড় আছে, তাহলে যতটা তোমাকে লোককে বাধা কাটিয়ে যেতে হবে, সে রাস্তাটা যদি ছোট হয় বা কম দৈর্ঘ্যের হয়, তাহলে দেখো আমি অনেক কম বাধার সম্মুখীন হয়ে এখান থেকে ওদিকে যেতে পারবো। তাহলে রাস্তার দৈর্ঘ্য যত বেশি হবে, বা কোনো একটা তারের দৈর্ঘ্য যত বড় হবে, তাহলে একটা ইলেকট্রন যখনই একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবে, সংঘর্ষের পরিমাণটা তত কী হবে, বেশি হবে। সংঘর্ষের পরিমাণ বেশি হবে মানে কি, তার একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে সময়টা বেশি লাগবে। সময় বেশি লাগে মানে দেখো, প্রবাহ মাত্রা যেটা, সেই প্রবাহ মাত্রাটা কী হয়ে যাবে, কম হয়ে যাবে। আর প্রবাহ মাত্রা যদি কম হয়, তাহলে তখন রোধটা কী হয়ে গেল, বেশি হয়ে গেল। ওই জন্য যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর যে রোধ, সেই রোধটা সেই পরিবাহীটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আর যেটা, সেই আরটা ওই পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ দেখো তুমি যদি এরকম একটা সরু তার নাও আর এরকম একটা মোটা তার নাও, তাহলে এখানে কোনো একটা তার যদি ধরো সরু হয়, তাহলে ইলেকট্রনের যে ডেনসিটি বা ঘনত্ব, সে ঘনত্বটা কি হবে, বেশি হবে। তাহলে ঘনত্ব যদি বেশি হয়, তাহলে বেশি ঘন যে ইলেকট্রন সম্পন্ন একটা তার, সেই তারের মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে তাকে দেখো একটা কম, মানে একটা রাস্তায় বেশি ভিড় নেই আর একটা বিশাল ভিড় আছে, দুটো রাস্তা দিয়ে যদি আমরা পার হতে চাই, তাহলে কোন ক্ষেত্রে আমার বেশি বাধার সম্মুখীন হতে হবে, যেখানে ভিড় বেশি আছে সেখানে আমাকে কি বাধার সম্মুখীন বেশি হতে হবে। ঠিক একই রকমভাবে কোনো একটা তার যদি ধরো সরু হয়, তাহলে সেই, এবং পরিবাহী যেহেতু, তাহলে পরিবাহী থাকলে সেখানে কি প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে ওই বেশি ভিড়ের মধ্যে দিয়ে যখন একটা ইলেকট্রন যাবে, তাহলে সেই ইলেকট্রন কি করবে, বেশি পরিমাণে অন্য ইলেকট্রনের সঙ্গে কি সংঘর্ষ ঘটাবে। এবার তারটা যদি ধরো মোটা হয়, তাহলে বা কোনো একটা রাস্তা সরু আর একটা রাস্তা যদি ধরো চওড়া হয়, তাহলে চওড়া হলে সেই রাস্তাতে ভিড় কম হবে। ঠিক একই রকমভাবে কোনো একটা তার যদি ধরো এরকম মোটা হয়, তাহলে সে মোটা হলে ইলেকট্রনের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কী হবে, কম হবে। আর ঘনত্ব যদি কম হয়, তাহলে ইলেকট্রন একটা জায়গা থেকেও যে অন্য একটা জায়গায় যাচ্ছে, এই যে বাধা, সে বাধার মানটা কী হবে, কম হবে। বাধার মান কম হওয়া মানে রোধের মান কম হওয়া, রোধ কম হওয়া মানে তখন কী হবে, প্রবাহ মাত্রা বেশি হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে কি সমানুপাতিক হয়, আর
ওর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক হয়। আর একটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে উষ্ণতার উপরে। কোনো একটা পরিবাহী, সে পরিবাহীর উষ্ণতা যত বেশি হয় তার যে রোধ, সে রোধের মানটা কি তত বেশি হয়। ঠিক আছে, বা এখানে ম্যাথামেটিক্যালি এই দুটো ইকুয়েশনে হিসেবে লেখা হয় যে আর সমানুপাতিক এল আর আর সমানুপাতিক কত 1/a। তা দেখো এই দুটো, এবার দেখো এখানে যখন এলটা নিচ্ছি আমরা তখন কি হবে, এলটা যখন সমানুপাতিক যখন এটা কি হবে স্থির থাকবে, অর্থাৎ দুটো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। এবার তখন যে তারটা বড় তার ক্ষেত্রে কি রোধ বেশি হবে, আর যেটা ছোট তার ক্ষেত্রে কি রোধ কম হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, এলটা স্থির থাকবে। ঠিক আছে, এবার দেখো এই দুটো সূত্রকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হবে, আর সমানুপাতিক কত L/a। এবার এখানে এই সমানুপাতিকটা তোলার জন্য কি, বা সমানুপাতিকটাকে সমান দেব একটা ধ্রুবক নিয়ে আসবো। তাহলে এটা এখানে যে ধ্রুবকটা নিয়ে আসা হয় সেই ধ্রুবকটা কি রো। তাহলে দেখো আর ইকুয়াল টু কত, রো ইন্টু L/কত a। এবার দেখো আর একটা এ কে আমরা ব্যাসার্ধের রেসপেক্টে লিখতে পারি কিভাবে, এখানে যে তারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে বা আধানগুলো যাচ্ছে তার সাধারণত কীরকম হয়, দেখবে লম্ব বৃত্তাকার চোঙের মতো হয়। বা এরকম একটা যদি তার নিয়েছি, তাহলে এই তারের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ কত আর। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার হবে। কেন, কারণ এই অংশটা কি, এই অংশটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর, সে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রো ইন্টু L/, কত হবে, পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আরেকটা বলতে পারি যে কোনো একটা পরিবাহীর যে রোধ, সেই রোধটা কি হবে, ওই পরিবাহী যেটা, সে পরিবাহীর ব্যাসার্ধের বর্গের কি ব্যস্তানুপাতিক, এটা আমরা লিখতে পারি। বা দেখো এখান থেকে বাকি সবগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আর প্রপোর্শনালিটি কি হবে, 1/r² হবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের বর্গের কি ব্যস্তানুপাতিক। এবার এখানে যে ধ্রুবকটা নিয়ে আসলাম সেই ধ্রুবকটাকে বলা হয় কি, পরিবাহীর কি রোধাঙ্ক। এখানে এই যে সমানুপাতিক ধ্রুবক, সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে কি, পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এই যে রোধাঙ্ক, সেই রোধাঙ্কের ডেফিনেশন এগুলো ভালো করে দেখব। তাহলে দেখো রোধাঙ্ক, সেই রোধাঙ্কের সংজ্ঞা, রোধাঙ্কের একক এবং রোধাঙ্কের মাত্রা আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে দেখো রোধাঙ্ক রো, সে রো ইকুয়াল টু কত আসবে, আর এ বাই কত এল। ঠিক আছে, রোধাঙ্ক রো, সে রো ইকুয়াল টু কত আসছে, আর এ বাই কত এল। যেখানে আরটা কি রোধ, এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এলটা হচ্ছে কি দৈর্ঘ্য। এবার দেখো কোনো একটা পরিবাহীর যে দৈর্ঘ্য এল, সেই এল ইকুয়াল টু যদি কত হয় 1 হয়, আর এ যেটা সেই এ ইকুয়াল টু যদি কত হয় 1 হয়, তাহলে দেখো তখন রো, সে রো ইকুয়াল টু কত হবে, আর হবে। তাহলে এখান থেকে ডেফিনেশনটা আমরা কি পাবো কিভাবে, যে কোনো একটা পরিবাহী, সে পরিবাহীর দৈর্ঘ্য যদি কত হয় 1 হয়, আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কত হয় 1 হয়, তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের যে রোধ, সেই রোধটাকে বলা হবে কি, তার রোধাঙ্ক। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহী তারের বা কোনো একটা পরিবাহী দণ্ডের দুই প্রান্তের যে রোধ, সেই রোধটাকে কি বলা হবে, ওই পরিবাহীটা রোধাঙ্ক। এবার দেখো এখানে আগে, এবার আমরা যদি রোধাঙ্কের একক বার করি, একক কি হবে, একক দেখো তাহলে এখানে আর এর একক কি, ওহম, এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, সিজিএস পদ্ধতিতে যদি বসাই তাহলে কি একক সেন্টিমিটার স্কয়ার, আর এল যেটা তার একক কি সেন্টিমিটার। তাহলে এটা দেখো কত আসছে, ওহম সেন্টিমিটার। তাহলে যদি আমরা সিজিএস পদ্ধতিতে আর রোধাঙ্কের একক বলি তাহলে সেটা কি হবে, ওহম সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে সেটা কি হবে, ওহম মিটার। তাহলে যদি তোমাকে বলা হয় যে 1 ওহম সেমি বলতে কি বোঝো, তাহলে 1 ওহম সেমি কাকে বলবো, অর্থাৎ দেখো আমরা রোধাঙ্কের দুই রকম ডেফিনেশন পাবো, একটা সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে ডেফিনেশনটা কি হবে, যে কোনো একটা পরিবাহী দণ্ডের বা কোনো একটা পরিবাহী তারের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি কত 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে এটার ডেফিনেশনের সময় আমরা কি লিখবো, এল সমান কত 1 সেন্টিমিটার, আর এ যেটা সেই এ ইকুয়াল টু কত 1 সেন্টিমিটার স্কয়ার। তাহলে যদি কোনো একটা তারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কত হয় 1
সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে ওই পরিবাহীটার যে রোধাঙ্ক সেই রোধাঙ্কটাকে তখন আমরা কি বলবো, ওহম সেমি বা 1 ওহম সেমি। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তাহলে ডেফিনেশনটা কি হবে, এসআই পদ্ধতির ক্ষেত্রে এল সে এল ইকুয়াল টু কত হবে 1 মিটার হবে, আর এ যেটা সে এ ইকুয়াল টু কত হবে 1 মিটার স্কোয়ার হবে। তাহলে কোনো একটা পরিবাহী যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যদি 1 মিটার, আর তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কি 1 মিটার স্কোয়ার হয়, তখন ওই পরিবাহীটার যে দুই প্রান্তের রোধ সেই রোধটাকে কি বলা হবে, রোধাঙ্ক বলা হবে। আর ওখানে তখন ওই যে রোধাঙ্ক সেই রোধাঙ্কটার যে একক সেই এককটা তখন আমরা কি বলবো, 1 ওহম মিটার। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে মনে রাখবে যে কোনো একটা পরিবাহী, সে পরিবাহীর রোধাঙ্ক কাকে বলে, সেই রোধাঙ্কের একক কি ওহম সেন্টিমিটার বা ওহম মিটার, এগুলো একটু ভালো করে দেখবে। এরপরে আরেকটা দেখো, তাহলে এখানে আমরা কি কি ইকুয়েশনগুলো দেখবো, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কি, একটা ওহমের সূত্রের ইকুয়েশন কি ছিল, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। এখান থেকে কি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয়, ম্যাথামেটিক্যাল প্রবলেম কীরকম, তোমাকে বলে দিল যে কোনো একটা পরিবাহীর যে প্রবাহ মাত্রা আই, সে আই ইকুয়াল টু হয়তো তোমাকে বলে দিল কি 10 অ্যাম্পিয়ার, আর বিভব প্রভেদ ভি, সে ভি ইকুয়াল টু হয়তো বলে দিল 20 ভোল্ট। তাহলে ওই পরিবাহীটার রোধ কত হবে, তাহলে এখান থেকে আমরা বার করতে হবে আর, সে আর সমান কত ভি বাই আই। তাহলে বিভব প্রভেদ কত, সেটা কত বলেছে 20, আর প্রবাহ মাত্রা সেটা কত 10, তাহলে এটা কত হবে দেখো 2 ওহম হয়ে যাবে। এটা বলে দিতে পারবে। কোনো একটা পরিবাহী তোমার হয়তো বলে দিল রোধ, বলে দিল রোধ ইকুয়াল টু হয়তো তোমাকে বলে দিল 10 ওহম, আর ওই পরিবাহীটার যে প্রবাহ মাত্রা আই, সে আই ইকুয়াল টু কত 20 অ্যাম্পিয়ার। তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বার করো। তাহলে দেখো আমরা এই ফর্মুলা বসাবো, ভি ইকুয়াল টু কত আই আর। তাহলে এখান থেকে দেখো আয়ের ভ্যালু কত 10, আয়ের ভ্যালু হচ্ছে তোমার 20, আর আর এর ভ্যালু কত 10, তাহলে এটা কত হয়ে যাবে 200 কি হবে ভোল্ট হয়ে যাবে। এবার এখানে আরেকটা একটু কঠিন যদি কোশ্চেন করে, তাহলে এরকম বলে দিতে পারে যে কোনো একটা তার, সেই তারের দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেই দুই প্রান্তের বিভব প্রভেদ বলে দিল কত 20 ভোল্ট, আর তোমাকে বলে দিল ওই তারের মধ্য দিয়ে 10 সেকেন্ডে হয়তো তোমাকে বললে যে 500 কুলম্ব আধান একদিক থেকে অন্য দিকে গিয়েছে, তাহলে ওই পরিবাহীটা রোধ কত হবে। ঠিক আছে, দেখো রোধের ক্ষেত্রে আমরা ইকুয়েশন এটাই জানি, বিভব পার্থক্য দেওয়া আছে, আর রোধ যদি আর আর হয় তাহলে দেখো ভি, সেই ভি ইকুয়াল টু কত হয় আই আর হয়, কিন্তু এখানে আই দেওয়া নেই, কিন্তু কি বলা আছে যে 10 সেকেন্ডে কত আধান গিয়েছে, 10 সেকেন্ডে 500 কুলম্ব আধান গিয়েছে। তাহলে দেখো এই দুটো ডাটা থেকে কি আমরা আয়ের ভ্যালুটা বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে দেখো আই, সে আই ইকুয়াল টু কত আসবে দেখো 500 বাই কত 10, তাহলে এখানে দেখো আয়ের ভ্যালু কত হবে 50 অ্যাম্পিয়ার আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে আয়ের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এখান থেকে দেখো ভি, সে ভি ইকুয়াল টু কত আই আর। এবার আয়ের ভ্যালু কত 50, আর ভি এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু বার করতে হবে, তাই তো। তাহলে এখানে ভি এর ভ্যালু কত 20, আর আই এর ভ্যালু সেটা কত 50, আর ইন্টু কত আর। এখান থেকে আর ইকুয়াল টু কত আসবে 20 বাই 50। ঠিক আছে, তাহলে বা এটা কত 2/5। তাহলে এই ধরনের যে ম্যাথামেটিক্যাল প্রবলেম, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে। তাছাড়া এখানে এই একটা ইকুয়েশন পেলাম, আর একটা আমরা রোধের যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীলতা, সেখান থেকে আমরা কি পাচ্ছি যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর যে রোধ আর, সে আর ইকুয়াল টু কত রো এল বাই এ। এখান থেকে বিভিন্ন টাইপের কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, ওটাকে আমি আলোচনা করছি পরে। তার আগে আর একটা বলে দিই যে একটু আগে আমি বললাম যে কোনো একটা পরিবাহী, সে পরিবাহীর যে রোধ, সে রোধটা আর একটা এর উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি উষ্ণতার উপরে। উষ্ণতা বৃদ্ধি পেলে কোনো একটা পরিবাহী, সে পরিবাহীর যে রোধ বা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় দেখো, এমনি পরিবাহী কাকে বলে, পরিবাহী হচ্ছে যার মধ্যে কি প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে তাকে বলা হচ্ছে কি পরিবাহী, বা যেসব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে বা যার প্রবাহ মাত্রা কি আছে, তাহলে তাদেরকে বলা হয় কি পরিবাহী। এবার পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কেন ইনক্রিজ করে দেখো, কোনো একটা পরিবাহীকে যদি আমরা উত্তপ্ত করি, এখানে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা পরিবাহীর মধ্যে দুই ধরনের ইলেকট্রন থাকে, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, আর একটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন বা বদ্ধ ইলেকট্রন। এবার যখনই কোনো একটা পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করা হয়,
তখন ওই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো বন্ধনে আবদ্ধ আছে, সেই ইলেকট্রনগুলো কি করে ওই বন্ধনটাকে ভেঙে বাইরে বেরিয়ে আসে বা ফ্রি হয়ে যায়। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে কেন বন্ধন থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে চলে আসে? উষ্ণতা বৃদ্ধি করলে কোনো একটা পরিবাহীর যে মধ্যে যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে নড়াচড়া বা তার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের ভ্যালুটা কি হয় প্রচণ্ড বেশি হয়ে যায়। তাহলে ভাইব্রেশনের ভ্যালু যখনই বেশি হয়ে যাবে, যে বন্ধনে আবদ্ধ আছে সে বন্ধনটাকে ভেঙে ও বন্ধনটাকে ছিঁড়ে তখন কি হয়ে যাবে, ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসবে বা সেটা ফ্রি ইলেকট্রন হিসেবে কি তখন গণ্য হবে। তাহলে দেখো যখনই উষ্ণতা বৃদ্ধি করা হবে, ওই নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রন কি হবে ইনক্রিজ করবে। আর দেখো উষ্ণতা বৃদ্ধি করলে কোনো একটা পরিবাহী, সে পরিবাহীতে যে ইলেকট্রনের ঘনত্ব, সেই ঘনত্বটা কী হবে বৃদ্ধি পাবে। এবার ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি হয়, এবার সেই বেশি ঘনত্বের মধ্যে দিয়ে যদি কোনো একটা ইলেকট্রন যায়, তাহলে ঘনত্ব বেশি হলে সেই ইলেকট্রনটা বেশি কী হবে বাধাপ্রাপ্ত হবে, বা অন্য যে ফ্রি ইলেকট্রন, সেই অন্য ফ্রি ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের যে কলিউশন বা সংঘর্ষ, সেই সংঘর্ষটা বেশি হবে। সংঘর্ষ বেশি হবে মানে একটা ইলেকট্রন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে কি তখন বেশি সময় লাগবে। আর বেশি সময় লাগা মানে তার প্রবাহ মাত্রা কি কম হয়ে যাবে, আর প্রবাহ মাত্রা কম হয়ে যাবে মানে তার রোধটা কী হয়ে যাবে বেশি হয়ে যাবে। ওই জন্যে যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর যে রোধ, সেই রোধটা উষ্ণতার বৃদ্ধিতে কী হয় বৃদ্ধি পায়। এবার পদার্থ সাধারণত অনেক কয় রকমের, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে কি অন্তরক। অন্তরক পদার্থ কাকে বলে? অন্তরক হচ্ছে যাদের পরিবাহিতাঙ্ক, সে পরিবাহিতাঙ্কের মান কি 0, বা যেসব পদার্থের মধ্যে কোনো রকম কি মুক্ত ইলেকট্রন থাকে না, সব ইলেকট্রনগুলাই কি বদ্ধ ইলেকট্রন, ঠিক আছে। বা এবং বন্ধনটা কিভাবে থাকে, ওর যে বন্ধন, সে বন্ধনটা কি অনেক শক্তিশালী থাকে, তাপ প্রয়োগেও সেই বন্ধন থেকে ইলেকট্রনগুলোকে কি বার করে নিয়ে আসা যায় না, সেই সব পদার্থকে বলা হচ্ছে কি ইনসুলেটর বা অন্তরক, ঠিক আছে। তাহলে তাহলে অন্তরকের মধ্যে মুক্ত ইলেকট্রন, সে মুক্ত ইলেকট্রনের পরিমাণ কি 0, বা তার যে পরিবাহিতাঙ্ক, সে পরিবাহিতাঙ্কটা কি 0 হয়, বা সে কোনো রকম কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। এবার উষ্ণতা হ্রাস করা হোক বৃদ্ধি করা হোক, তার কি হয় পরিবাহিতাঙ্ক বা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন সেটা কি কোনো রকম চেঞ্জ হয় না। আর একটা হচ্ছে কি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কাকে বলে? যার পরিবাহিতা বা যার প্রবাহ মাত্রা বা যাতে মুক্ত ইলেকট্রনের পরিমাণ পরিবাহীর মতো অতটা বেশি থাকে না। আবার ইনসুলেটর বা অন্তরক, সে অন্তরকের মতো একেবারে শূন্য হয় না, সেসব পদার্থকে কি বলা হয় অর্ধপরিবাহী বলা হয়। এবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কী হয়, তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কী হয় হ্রাস পায়। কেন হ্রাস পায়? দেখো অর্ধপরিবাহী মানে তাতে বেশি পরিমাণে মুক্ত ইলেকট্রন নেই। এবার ইলেকট্রন পরিবহন কারেন্ট পরিবহন করতে গেলে কি লাগে, মুক্ত ইলেকট্রন লাগে, তাহলে ওর কম আছে। এবার উষ্ণতা বৃদ্ধি করলে ওর ক্ষেত্রে কী হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, সে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো কি ভেঙে চলে আসে, যেটা কি ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে। ওই জন্যে কোনো একটা অর্ধপরিবাহী, সে অর্ধপরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে তার যে রোধ, সেই রোধটা কী হয় কমে যায়, আর পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক সেটা কি বেশি। আর আরেকটা পদার্থ আছে, সেটা হচ্ছে অতিপরিবাহী। অতিপরিবাহী কি, যে কিছু কিছু পদার্থ আছে, সেই পদার্থের ক্ষেত্রে উষ্ণতা যদি আস্তে আস্তে কমানো হয়, তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার, সেই পার্টিকুলার টেম্পারেচারের ক্ষেত্রে তার যে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক, সেই পরিবাহিতাঙ্কটা কি হঠাৎ করে একবারে প্রচুর পরিমাণে বেশি হয়ে যায়, ঠিক আছে। বা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, সেই নাম্বার অফ ফ্রি ইলেকট্রনটা কি অনেকটা বেশি হয়ে যায়, তার যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা হঠাৎ করে বেশি হয়ে যায়, সেই সব পদার্থকে বলা হয় কি অতিপরিবাহী পদার্থ। আর যে উষ্ণতায় ওই অতিপরিবাহিতার যে পরিবাহিতাঙ্ক, সে পরিবাহিতাঙ্কটা বেশি হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। বিভিন্ন পদার্থের সংকট উষ্ণতা বিভিন্ন রকম, যেমন পারদের সংকট উষ্ণতা মেবি 6 কেলভিন, অর্থাৎ 6 কেলভিন উষ্ণতায় কোনো একটা পারদকে যদি নিয়ে আসা হয়, তাহলে ওর যে পরিবাহিতাঙ্ক, সেই পরিবাহিতাঙ্কটাকে হঠাৎ করে বেশি হয়ে যায়। তাহলে এগুলো ভালো করে মনে রাখবে যে উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন পদার্থের যে রোধ, সেই রোধের কি পরিবর্তন হয়, এটা খুব ভালো করে। আর একটা মনে রাখবে যে একবারে অ্যাবসলিউট 0 টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতায় যে কোনো পদার্থ, সে পদার্থের যে পরিবাহিতাঙ্ক বা প্রবাহ মাত্রা, সে প্রবাহ মাত্রাটা কি 0 হয়ে যায়, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্ত থাক। এরপরে নেক্সট রোধের এই যে বিষয় বা কী কী বিষয়ের উপর নির্ভর করে, সে রিলেটেড কীরকম টাইপের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আলোচনা করব।
যতদূর হলো এটা তোমরা ভালো করে বইটা দেখবে। আর এইটা দেখে দেখো বইয়ে এত ডিটেলস করে দেওয়া নেই, এটা আমার ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে দেখবে আরও বইয়ের থেকে বেশি করে দেওয়া আছে, তোমার বইয়ের জিনিসগুলো বুঝতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। ঠিক আছে।